অজিত দোভাল এবং খলিলুর রহমানের মিটিং এ নাকি গোপনে প্রবেশ করেছেন ভারতের দিল্লিতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর সের্গিও গোর, তিনিও নাকি ওখানে ছিলেন। তো এটা কতটুকু সত্যি? আমি মনে করি না, কারণ আপনি যদি ট্রাম্পের পলিসি দেখেন তাহলে বুঝবেন যে সে তার ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে কখনো এই জায়গায় এলাও করবে না। যে তিনি একদিন আগে গেলেন, সেখানে শুনলাম আবার তিনি দেখা করলেন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে, প্রণয় কুমার বার্মার সঙ্গে, তারপরে তিনি হোটেলে উঠলেন রিয়াজ হামিদুল্লাহর বাসায়, তারপরে শুনলাম নাকি অজিত দোভাল তাকে ধমকালেন, বললেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, কোনো উপায় নাই, মানে এরকম বিভিন্ন কথাবার্তা আমরা শুনি। আপনার কাছ থেকে আমরা আসলে সত্যটা জানতে চাই দাদা, প্লিজ। আপনি যখন যেচে আপনার এনিমির কাছে যাবেন, যেচে কিন্তু আপনার যাওয়ার কথা ছিল 19 তারিখে, আপনি এইটাকেও আবার আগায় নিয়ে আসলেন 18 তারিখে। অনুষ্ঠানটা হাফ ডে, যা দুবেলা ভাত করে দিয়ে বিদায় করে দিচ্ছে, যেটার নাম করে গেছে উনি ওখানে, সেইটা 20 তারিখের অনুষ্ঠান, তাও হাফ বেলা, প্রথম হাফ বেলা। তাহলে উনি 18 তারিখে গেলেন কেন? এই যে উনি যেচে যাইতেছেন, অপমানিত তো হবেনি? উনি যেচে গেছেন কেন? আচ্ছা, তার মানে যেচে গেছেন ওনার নিজের একটা ইন্টারেস্ট আছে, সেইটা নিয়ে দিন দেওয়া করতে গেছিলেন। তো প্রবলেম তখন থেকে শুরু। তো আপনি যখন হাসিনা পড়ার পরে এই প্রথম ইন্ডিয়ানরা একটা সুযোগ পেল বাংলাদেশের কোন একটা ক্ষমতাশীল সরকারের কোন ব্যক্তির সাথে এইভাবে মোলাকাত করতে যাওয়া, যেচে যে দেখা করতে আসছে ইন্ডিয়া, ফলে তারা আচ্ছা মতন এটাকে সুবিধা যা পাওয়া নিচ্ছে। তবে আমি যতটুকু জানি, যতটা বলা হচ্ছে সবটা সত্যি না, সবটা না, বেশিরভাগটাই সত্যি। যেরকম অপমান করেছেন এগুলো বলা হচ্ছে না, এগুলো সত্যি না। আমি যতটুকু জানি, আমি একটু খালি বলবো যে আমি এমন একজনের কাছ থেকে জানি যে ওখানে উপস্থিত ছিল, এই আলোচনায় উপস্থিত ছিল এমন একজনের কাছ থেকে আমি জানি, তাতে এটা এতটা না, মানে যে টাইপের কথা বলছে ওটা না। আর ওই যে লিস্টের কথা বলছে, যেটা আমাদের পাহাড়ি ভাইজান, বিশেষ করে ইউপিডিএফ এর যত সমর্থক আছে ফেসবুকে, তারা সবাই ঝাঁপাই পড়ছে হুমকি দিয়ে, মানে যেন ইন্ডিয়ানরা ভালো করে একটা তারা এই প্রসঙ্গে কিছু ডকুমেন্ট দিয়েছে। ডকুমেন্টটা হলো এক্স্যাক্টলি বললে তাদের দাবি হলো যে বাংলাদেশে তোমরা তো এখন বেশি করে পাকিস্তান ঘৃণা করার নামটা, তো তোমরা পাকিস্তানের সাথে খাতি করতেছো, ফলে আইএসআই ভর্তি হয়ে গেছে বাংলাদেশ। তো ওই ডকুমেন্টটা হলো আইএসআই এর অ্যাক্টিভিটি কোথায় আছে সেগুলো তাদের জানতে, তাদের রয়্যাল ইন্টেলিজেন্স যেটা হয়েছে বলে মনে করে সেটা রিলিজ দিচ্ছে, ইচ্ছে বেশি কিছু। আর এটা প্রসঙ্গে খলিল এটুকুই বলছে, এটা আমি প্রপার জায়গায় মানে ইউনুস সাহেবের কাছে পৌঁছে, উনি এটা নিয়ে কোনো আলোচনা দিতে চান না, এটা নিয়ে কোনো আলোচনা করার মতন তার কিছু নাই। হ্যাঁ, তবে ওই যে ইন্ডিয়া হাসিনাকে ইলেকশন করতে দেয়, এটা পুরান স্টাইল, পুরানা চাল, পুরানা পজিশন, এগুলো তারা তারা কি আসলেই বলেছে যে শেখ হাসিনাকে ইলেকশনে অংশগ্রহণ দিতে হবে বা আওয়ামী লীগকে দিতে হবে না? এটা পুরনো পজিশন, তাদের ওর ভিতরে একটা শব্দ আছে ইনক্লুসিভ, এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ এক জিনিস, শেখ হাসিনা আরেক জিনিস। এবং আপনি জানেন যে শেখ হাসিনা সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু মানে শেখ হাসিনাকে নিয়ে এই সময় কি আসলেই কথা বলতে পারে ভারত, যে তাকে, মানে আমি জানতে চাই যে ইনক্লুসিভ বলতে তারা শেখ হাসিনাকে বোঝাচ্ছে নাকি আওয়ামী লীগকে বোঝাচ্ছে? দুইটা কিন্তু বুঝেছে। প্র্যাকটিক্যালি শেখ হাসিনা ইলেকশন করতে গেলে বাংলা রাজি হতে হবে, নট নেসেসারিলি, না আসলে করতে পারে। বাংলাদেশে ওটা আছে, তার হয়ে কেউ সাবমিট করবে, সেটা কতটা অ্যালাউ করবে নিজের নির্বাচন কমিশন। আচ্ছা, এই প্রশ্ন আসে না। সোজা কথা হচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন আপনি দেখছেন যে তারা আজকাল, আপনারা জানেন, আপনি ভেঙেই বলি, আচ্ছা আজকাল আপনি জানেন যে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই মানে এত খারাপ যে চিন্তা করতে পারবেন না। লাস্ট যে ইলেকশনটা হয়েছে স্টারমারদের যে ইলেকশনটা, যেখানে টিউলিপরা জিতছে তাদের পার্টিটা, এই পুরা ইলেকশনের খরচ দিচ্ছে নেতানিয়াহু, ইসরায়েলি নেতানিয়াহু এই টাকাটা দিছে। এটা দশা কেমন হয়েছে দেখেন।
বাংলাদেশের যে এই যে কি কুক চেনে যে মহিলাটা রাষ্ট্রদূত, ইন্ডিয়ানরা বলছে ওকে ব্যবসা দিবে, ও বাংলাদেশের রয়ে কাজ করে। বুঝেন কি অবস্থা এটা? তারা দৌড়ে গেছে চীনের কাছে, টাকা দরকার তাদের। এই হলো এখনকার ব্রিটেন। ফলে সে তাদের মন্ত্রীকে পাঠাইছে সরাসরি ইউনূসের কাছে শুনতে যে হাসিনাকে ইলেকশন করতে দেওয়া যাবে কিনা। এবং সেই লোক যখন আসছে, ইউনূসের সাথে দেখা হয়েছে, প্রকাশ্যে বলছে, বিবৃতি দিয়ে ওই নিউজটা বলেছে যে না, প্রশ্ন আসে এই দলটা তো নিষিদ্ধ, এই দলের সমস্ত কার্যক্রম আমরা নিষিদ্ধ রাখছি। ইউনূস কোনো লুকায় নেই এটা বিষয়। ফলে এটা নিয়ে তো নতুন করে আলাপ করার কিছু নাই আসলে। সো ইলেকশন কমিশন পর্যন্ত ওরা যাইতে পারবে। ইলেকশন কমিশনের পজিশন হলো যে ইউনূস সাহেব বলছে আমার তো ওনাদের কথা শুনতে চলতে হবে। ফলে বাট ইন্ডিয়া মনে করছে যে আমি যদি এটা না করি তাহলে তো হাসিনার কাছে এটা বেজ্জতি হবে আমার। ওই জায়গা থেকে এগুলো বলেছে। এটা কেউ বিশ্বাস করে না যে আওয়ামী লীগের ইলেকশন করার কোন সুযোগ আছে। ইভেন জাতীয় পার্টি বা 14 দলের যে ইলেকশন করার কোন সুযোগ নাই এটা তারাও জানে। তার মানে জাতীয় পার্টিও নির্বাচন করবে না, অংশগ্রহণ করবে না। করবে কিনা আমি জানি না। আমি মনে করি না যে আলটিমেটলি ইলেকশন কমিশন তাদেরকে অ্যালাউ করবে। এখন কিভাবে না করবে আই ডোন্ট নো এখন এই মুহূর্তে, বাট আমি মনে করি না যে তারা ইলেকশনে পার্টিসিপেট করে সুযোগ পাবে। এবং আপনার কাছে জানতে চাই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মেইন অনুষ্ঠানে খলিলুর রহমান দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যে আমরা চাই না আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ নাক গলাক এবং মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াক। এবং আরো আমি শুনলাম যে ওই সময় নাকি অজিত দোভাল এবং খলিলুর রহমানের মিটিং এ নাকি গোপনে প্রবেশ করেছেন ভারতের দিল্লিতে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর সের্গিও গোর, তিনিও নাকি ওখানে ছিলেন। তো এটা কতটুকু সত্যি? আমি মনে করি না। কেন না? আপনি যদি ট্রাম্পের পলিসি দেখেন তাহলে বুঝবেন যে সে তার ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে কখনো এই জায়গায় এলাও করবে না। এগুলো 1 নম্বর। 2 নম্বর হলো যে ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে পজিশনটা বলে না যে সে এগুলোর ভিতরে ইনভলভ হতে চায়। সে তো ইভেন ইউনূসকে পাত্তা দেয় না, ইউনূসকে খেদাই দিছে। ইউনূস খলিল ফেরার হয়ে গেছে, ওখান থেকে ফেরার হয়ে এসে গেছিল চীনে, সেখান থেকেও তারা কোনো সাড়া পায় নাই। সাড়া না পেয়ে গেছে হলো ইন্ডিয়ার কাছে। তাদের দুর্দশার দিকটা একটু দেখেন। ইউনূস সাহেব এখনো কোথাও বেল নাই, এই 3টা দেশের মধ্যে কোথাও বেল নেই। এবং এই বেল আগামী 4 বছর 28 সালের আগে আমেরিকার দিক থেকে কিছু খুলবে না, নিশ্চিত করে দিচ্ছি। এটা তো যখন আমি এই খলিল সাহেব বাংলাদেশে ল্যান্ড করছে এবং যত খলিল গং আছে তার সাথে যে গ্রুপটা, আমি তাদেরকে যখন বলেছি স্পষ্ট করে যে খলিল সাহেব কমপ্লিটলি ফেল করবে, এটা বাইডেন না, এটা ট্রাম্প। বাইডেনের পলিসি দিয়ে আমেরিকাকে বুঝলে তো আর ট্রাম্পের আমলে চলবে না। আমি বলেছিলাম, তাদেরকে সাজেস্ট করেছিলাম যদি আর মুরত থাকে ট্রাম্পের পলিসি স্টাডি করতে শিখেন। এত স্পষ্ট করে বলেছিলাম, ট্রাম্পের পলিসি যদি স্টাডি করতে পারেন, মুরত থাকে, তাহলে বুঝবেন যে ট্রাম্প কোনোভাবেই বাংলাদেশে বাইডেনের পলিসি পার্সু করবে না। ফলে আপনারা ইউনূস এবং তার গং খলিল সাহেব মিল্লা যারা তাদেরকে পুশটা করছে, তারা কেউই ট্রাম্পের গ্রুপের কেউ না। এমনি তারা ডেমোক্র্যাট বলতে রিপাবলিকান বলতে যা বোঝায়, ট্রাম্প রিপাবলিকান, কিন্তু রিপাবলিকান বলতে সাধারণভাবে যা বোঝায় তার চেয়ে আলাদা হলো ট্রাম্প। এর ভিতরেও আবার আলাদা। সে তো ডেমোক্র্যাটদের কথা শুনে না ঠিক মতো, এবং সে রিপাবলিকানদের কথাও শুনে না। এবং সে পরিষ্কার যে আমি ইউনূসের ব্যাপারে আমার পলিসি আছে। ওই যে ওনার পলিসি আছে বলে এর সবচেয়ে ভালো প্রমাণ হলো বাংলাদেশকে ট্যাক্স ধরার ব্যাপারে সে কি কাউকে ছাড় দিছে? কারোর লোক খাতির করছে? আপনার কারোর লোক খাতির আছেন না? কোন ট্রাম্পের লোক, কোন ক্লিন্টন ফান্ডের সঙ্গে আপনি টাকা দেন কিনা, কি সম্পর্ক আছে দেখতে গেছে ট্রাম্প? ট্রাম্পের যেটা ট্যাক্স ধরার পলিসি ওইটাই বাস্তবায়ন করছে। এখন ফলে কি হয়েছে দেখেন, এই যেদিন থেকে ট্যাক্স আরোপ করা হয়েছে সেদিন থেকে এই গত মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের আমেরিকা এক্সপোর্ট কমে গেছে। একটা রিপোর্ট বেরিয়েছে আজকে টিডিএস এ, দেখেন বিজনেস স্ট্যান্ডার্ডে, সেখানে লেখা আছে যে আমাদের কমে গেছে। তো এই কথাটাই তো হবে। এই যে বেশি দাম দিয়ে আমি এখন গম কিনতেছি, আমেরিকান গম, আমেরিকান কিনতে হবে, আমাদেরকে সয়াবিন কিনতে হবে, গাইড জোরে এগুলো চাপে দিতে স্যার, এগুলো সব মেনে চলে আসছে এই খলিলুর রহমান। লাভ হচ্ছে কি? সো বেসিক্যালি তারা আমেরিকা থেকে আউট হয়ে গেছে।
যেটা সে আশা করে না, এই জন্যই সে ইন্ডিয়ার কাছে যেচে গিয়ে একটা থাপ্পড় খেয়ে আসছে। আসলে বেসিক্যালি খলিলরা কি একটা থাপ্পড় খেয়ে